প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই যে যেখানে আছো আলহামদুলিল্লাহ সবাই ভালো আছো। সবাইকে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এবং সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আছি তোমাদের সাথে রুমা বেগম, প্রভাষক মৃত্তিকা বিজ্ঞান, পটুয়াখালী সরকারি কলেজ, পটুয়াখালী। আজকে টপিকস আলোচনা করব যে ক্লাস, সেটা হচ্ছে ক্লাস সম্মান প্রথম বর্ষ, সম্মান তৃতীয় বর্ষ ডিগ্রি মাস্টার্স কোর্সের একটা টপিকস, এবং সেই টপিকসটা তোমাদের ফার্স্ট ইয়ার আছে ইন্ট্রোডাক্টরি সয়েল 1 নামে এবং থার্ড ইয়ার ডিগ্রি ও পিডি মাস্টার্সে আছে পেডোলজি নামে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদেরকে আমি এখন একটি ভিডিও দেখাবো। ভিডিও দেখতে সবাই পছন্দ করো। তো ভিডিওটি দেখে তোমরা ধারণা করবে যে আজকে আসলে আমি কোন বিষয়ের উপর লেকচার দিব। তো মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবে সবাই। তো আশা করছি তোমরা ভিডিওটি সবাই মনোযোগ দিয়ে দেখেছো এবং ধারণা করতে পারছো যে আজকে আমি তোমাদের আসলে কি পড়াতে যাচ্ছি। তো আজকে আমরা যে ভিডিওটি দেখলাম, যে আমাদের মৃত্তিকা যে গঠিত হয়েছে সেটা কি কয়েকটা নিয়ামক, যে আমরা দেখলাম যে পাথর কি যেরকম বৃষ্টিপাত, তাপমাত্রা মিলিয়নস অফ ইয়ার্স আগে, অনেক কয়েক লক্ষ বছর আগে যেরকম বৃষ্টিপাত তাপ দ্বারা যে অবক্ষয় এজেন্ট আছে সেগুলো দ্বারা ক্ষয় হয়ে তারপর হচ্ছে যে আমরা দেখলাম যে আস্তে আস্তে সেই পাথরের গায়ে মস, শৈবাল, উদ্ভিদ জন্মেছে
এবং পরবর্তীতে এই নিয়ামকগুলোর সমন্বিত প্রভাবে আবার সেই অণুজীবগুলো সেখানে কি করেছে, সেখানে বিয়োজনের মাধ্যমে আস্তে আস্তে এরকম মৃত্তিকা গঠন করতে সাহায্য করেছে। এবং এটা কিন্তু একদিন বা 2 দিনের বিষয় নয়, এটি হচ্ছে কয়েক লক্ষ বছর কিন্তু সময় লেগেছে। এবং পরিশেষে আমরা দেখেছি সেখানে কি যে প্লান্ট যে এরকম আমাদের জীবের উৎপত্তি হয়েছে। তাহলে আজকে আমি যে পড়াবো সেটা হচ্ছে গিয়ে দ্য সয়েল ফর্মিং ফ্যাক্টর বা মৃত্তিকা গঠনের উপাদান। তাহলে পড়াবো কি আজকে হচ্ছে মৃত্তিকা গঠনের উপাদান সম্পর্কে তোমাদের পড়াবো। এবং সেই ক্ষেত্রে তোমাদের যে আজকে তোমরা এই সাবজেক্ট পড়ে যে বিষয়গুলো সম্পর্কে জানতে পারবে সেটা হচ্ছে কি যে তোমরা জানতে পারবে যে এই নিয়ামকগুলো কি কি, মৃত্তিকা গঠনের নিয়ামকগুলোর নাম জানতে পারবে। তোমরা জানতে পারবে একজন বিজ্ঞানী, যে আমরা জানি যে মৃত্তিকা বিজ্ঞানের একজন বিজ্ঞানী জেনির একটা মৌলিক সমীকরণ আছে যার উপর ভিত্তি করে এই মৃত্তিকা গঠনের উপাদান সম্পর্কে আলোচনা করা হয়। সেই জেনি সমীকরণ সম্পর্কে জানতে পারবে। এবং তোমরা আমাদের এই মৃত্তিকা গঠনের উপর কিছু প্রত্যক্ষ নিয়ামক এবং কিছু পরোক্ষ নিয়ামক কাজ করে থাকে, সেই অ্যাক্টিভ এবং প্যাসিভ ফ্যাক্টর সম্পর্কে তোমরা ব্যাখ্যা করতে পারবে। এবং আরেকটি ব্যাখ্যা করতে পারবে যে তোমরা কি দ্য ইফেক্টস অফ ক্লাইমেট অন সয়েল ফর্মেশন, যে মৃত্তিকা গঠনের উপর জলবায়ুর ভূমিকা। এবং তোমাদের এই চ্যাপ্টারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এজন্য যে তোমাদের কিন্তু এখান থেকে মানে একটা কোশ্চেন থাকবেই যে জলবায়ুর ভূমিকা বা আরও যে নিয়ামকগুলো আছে এক একটা ভূমিকা 10 মার্কসের জন্য। এবং হচ্ছে জেনি সমীকরণ, এখানে প্রতিটা কোশ্চেন হচ্ছে ইম্পর্টেন্ট। তোমরা একটু মনোযোগ দিয়ে শুনবে, এরপর বই ভালো করে পড়লে আশা করি ভালোভাবে বুঝতে পারবে। তো প্রথমেই চলে আসি যে আমরা জেনি ইকুয়েশন জানবো, তবে তার আগে আমরা একটু জেনে নেই জেনির ইকুয়েশনের আগে যে জিনিসটা সম্পর্কে জানতে হবে সয়েল ফর্মিং ফ্যাক্টর বা মৃত্তিকা গঠনের উপাদানগুলো কি। তাহলে আমরা যে চিত্রটা বা ভিডিওটা দেখে আসলাম সেখানে আমরা কি দেখলাম যে অবক্ষয় প্রক্রিয়া বা ক্ষয় প্রক্রিয়া, এটা আমরা একটা লেকচারে পড়েছি যে 3টা কারণে হয়ে থাকে। সেটা হচ্ছে কি ফিজিক্যাল, কেমিক্যাল এবং কি বায়োলজিক্যাল, যার বাংলা অর্থ হচ্ছে যান্ত্রিক, রাসায়নিক এবং জৈবিক। তাহলে এই যে অবক্ষয় প্রক্রিয়ার যে সকল যান্ত্রিক, রাসায়নিক এবং জৈবিক উপাদান, এই নিয়ামকগুলো দ্বারা শিলা বা খনিজ এই পদার্থের উপর ক্রিয়া করে এদেরকে যুগে যুগে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে এবং বিয়োজিত দ্রব্য উৎপন্ন করে। এই বিয়োজিত উৎপন্নগুলো পরবর্তীতে মৃত্তিকার উৎস বস্তু হিসেবে কাজ করে। কি উৎস বস্তু? মৃত্তিকা না, কিন্তু যেখান থেকে মৃত্তিকার উৎপত্তি লাভ করবে বা প্রোফাইল, এই প্রোফাইল বিকাশে সহায়তা করে থাকে। তো এই মৃত্তিকা গঠনের উপাদান যার ইংলিশ নাম হচ্ছে প্যাডোজেনিক উপাদান। তাহলে সংজ্ঞাটা বুঝতে পারছো? আমি আরেকবার বলছি। তাহলে এক কথায় বলছি যে মৃত্তিকা গঠনের উপাদান বলতে আমরা সেই সকল নিয়ামক বা অবক্ষয় প্রক্রিয়ার উপাদানগুলোকে বুঝে থাকি যা একেবারে শেষ পর্যন্ত প্রোফাইল গঠনে সহায়তা করে থাকবে। হ্যাঁ, এটা হচ্ছে আমার এক কথা। এখন আমরা চলে আসি জেনির ইকুয়েশন। বিজ্ঞানী জেনি 1941 সালে মৃত্তিকা গঠনের একটা উপাদান দিয়েছে। হ্যাঁ, স্বতন্ত্রভাবে 5টি উপাদান এখন পর্যন্ত আবিষ্কৃত হয়েছে। এবং এখানে যে ডট ডট ডটের জন্য দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে ভবিষ্যতে যদি কোনো নিয়ামক আবিষ্কৃত হয় তাহলে এখানে এসে যোগ হবে। এবং এখানে অ্যাজ দ্বারা বোঝাচ্ছে হচ্ছে সয়েল, হ্যাঁ, ফাংশন অফ সয়েল। এবং এখানে এই মৃত্তিকা বা সয়েল দ্বারা বোঝাবে মৃত্তিকার যে কোনো প্রপার্টিস মানে আমরা জানি কয়টা প্রপার্টিস? 13টা। কয়টা? 13টা বৈশিষ্ট্য, ভৌত এবং কি যে 13টা রাসায়নিক বৈশিষ্ট্য। তো 13টার নাম বিভিন্ন লেকচারে অনেকবার বলা হয়েছে, সেজন্য আমি বলছি না। তো এখানে এই অ্যাসটা কি হতে পারে? যেই কোনো বিষয় হতে পারে, পিএইচ হতে পারে, কর্দম কণার পরিমাণ হতে পারে, যে কোনো বৈশিষ্ট্য হতে পারে। এবং এই বৈশিষ্ট্যগুলো কিসের সাথে সম্পর্কিত? এগুলোর সাথে সম্পর্কিত। তো এখানে সিএল, এই সিএল দ্বারা বোঝাচ্ছে ক্লাইমেট বা জলবায়ু। ক্লাইমেট বা জলবায়ু। এখানে যে আমরা দেখছি ও হচ্ছে অর্গানিজম বা জীবজগৎ। অর্গানিজম বা জীব। আমরা এখানে কি পি বা প্ল্যানেট ম্যাটেরিয়াল বা উৎস বস্তু। আর হচ্ছে এখানে রিলিফ বা টোপোগ্রাফি। আরটা হচ্ছে টোপোগ্রাফি, রিলিফ, যার বাংলা হচ্ছে ভূসংস্থান। আর এখানে যে টিটা দেখতে পাচ্ছি, টিটা হচ্ছে টাইম বা সময়। এবং এই ডট ডট দ্বারা হচ্ছে ভবিষ্যতে যদি কোনো আবিষ্কৃত নিয়ামক পাওয়া যায় তাহলে এখানে আমরা বসাবো। তো এই যে দেখো সয়েল ফর্মিং ফ্যাক্টর, তাহলে যে নিয়ামকগুলোর নাম কি হবে? ক্লাইমেট, অর্গানিজম, জলবায়ু, জীবজগৎ,
উৎস বস্তু, ভূসংস্থান এবং সময়। তাহলে এই 5টা হচ্ছে আমাদের মৃত্তিকা গঠনের নিয়ামক বা উপাদান। এরপরে চলে আসি আমরা ক্লাসিফিকেশন অফ সয়েল ফ্যাক্টর। এই যে মৃত্তিকা গঠনের উপাদান, এই উপাদানগুলোকে বিজ্ঞানী হচ্ছে গিয়ে তোমার জফি হচ্ছে 2 ভাগে ভাগ করে ফেলছে। এই 5টা উপাদানকে 2 ভাগে ভাগ করে ফেলছে। একটা হচ্ছে অ্যাক্টিভ ফ্যাক্টর বা আরেকটা হচ্ছে প্যাসিভ ফ্যাক্টর। অ্যাক্টিভ বা প্রত্যক্ষ বা সক্রিয় উপাদান, আরেকটা হচ্ছে পরোক্ষ বা নিষ্ক্রিয় উপাদান। এই প্রত্যক্ষ ফ্যাক্টরের মধ্যে পড়ছে তোমার কি জলবায়ু এবং জীবজগৎ। জলবায়ু এবং জীবজগৎ। আর এখানে আবার কি পড়ছে, এখানে পড়ছে যে তোমার প্যাসিভ ফ্যাক্টরে পড়ছে প্যারেন্ট ম্যাটেরিয়াল, টোপোগ্রাফি, টাইম। প্যারেন্ট ম্যাটেরিয়াল কি? প্যারেন্ট ম্যাটেরিয়াল হচ্ছে আমার উৎস বস্তু, টোপোগ্রাফি হচ্ছে কি? টোপোগ্রাফি হচ্ছে ভূসংস্থান এবং টাইম হচ্ছে সময়। এখন কেন এদেরকে সক্রিয় উপাদান বলা হচ্ছে আর কেন এদেরকে নিষ্ক্রিয় উপাদান বলা হচ্ছে সেই বিষয় সম্পর্কে আমরা একটু জানব। তো সেই ক্ষেত্রে আমরা একটু আলোচনা করি সংক্ষেপে, বই অনেক ভালোভাবে দেওয়া আছে। তো অ্যাক্টিভ ফ্যাক্টর বা প্যাসিভ ফ্যাক্টর বলার কারণটা কি? তো আমরা প্রথমে জানি যে অ্যাক্টিভ ফ্যাক্টর কাকে বলা হয়। তো মৃত্তিকা গঠনের যে সকল উপাদানের উপস্থিতি এবং প্রভাব অত্যাবশ্যকীয় তাদেরকে বলা হয় প্রত্যক্ষ বা সক্রিয় উপাদান, যেমন জলবায়ু এবং জীবজগৎ। তো এরা কেন প্রত্যক্ষ? কারণ হচ্ছে মৃত্তিকা গঠনের এরা হচ্ছে উল্লেখযোগ্য উপাদান। কারণ এদের হচ্ছে যে তোমার, তো এই জলবায়ুর আবার 2টি উপাদান আছে, একটু আমরা পরে দেখছি যে ক্লাইমেটের আবার 2টি উপাদান আছে। একটা হচ্ছে বৃষ্টিপাত এবং তাপমাত্রা। জলবায়ুর 2টি উপাদান আছে, বৃষ্টিপাত এবং তাপমাত্রা। এরা সরাসরি মৃত্তিকা গঠনে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। কারণ হচ্ছে এরা মৃত্তিকা গঠনের যে মূল দ্রব্যগুলো আছে, যে সয়েল মাস, আমরা দেখলাম যে ভিডিওতে আমরা যখন দেখলাম যে একটা পর্বত বা শিলাখনিজ ভাঙার পর এরকম বৃষ্টিপাত বা তাপমাত্রার ফলে যখন মস উৎপন্ন হয়েছে, তখন কি হয়েছে যে এই শিলা খনিজকে চূর্ণ, বিচূর্ণ বা বিয়োজিত করার জন্য যে প্রয়োজনীয় শক্তি দরকার, এনার্জি, সেই এনার্জিটা আসছে কোত্থেকে? এই বৃষ্টিপাত বা আর্দ্রতা, তাপমাত্রা, এরাই সরাসরি একেবারে সরবরাহ করে থাকে। এজন্য জলবায়ুকে মৃত্তিকা গঠনে প্রত্যক্ষ বা সক্রিয় উপাদান বলা হয়ে থাকে। তাহলে দেখলাম যে অবক্ষয় প্রক্রিয়া সরাসরি জলবায়ুর উপর কি গভীরভাবে নির্ভরশীল। এরপর আমরা চলে আসি জীবজগতের কথা, যে জীবজগৎ কেন অ্যাক্টিভ ফ্যাক্টর বা সক্রিয় ফ্যাক্টর। তো জীবজগতের বিভিন্ন উপাদান, উদ্ভিদ, ক্ষুদ্র জীবাণু, প্রাণীকুল, মানুষ সকলেই মৃত্তিকা গঠনের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা কিন্তু পালন করে। কিভাবে? কারণ হচ্ছে এই জীবজগৎ হচ্ছে গিয়ে, এটা যখন বিস্তারিত আলোচনা আসবো তখন তো বলবো, এখন জাস্ট বলি যে উদ্ভিদ, ক্ষুদ্র জীবাণু, প্রাণীকুল, মানুষ, আমরা যারাই এই মৃত্তিকার মধ্যে আছি, আমরা আমাদের কর্মকাণ্ডের মাধ্যমে আমরা কি করছি? এই মৃত্তিকার বিভিন্নভাবে জৈব পদার্থ সংযোজন করা হচ্ছে, আবার বিয়োজন করা হচ্ছে। এই সংযোজন এবং বিয়োজনের মাধ্যমে জৈব অ্যাসিড এবং যে হিউমাস সৃষ্টি হয়, এরা সরাসরি মৃত্তিকা গঠনের প্রত্যক্ষ ভূমিকা রাখে। তো এজন্যই জলবায়ুকে এবং জীবজগৎকে বলা হচ্ছে কি অ্যাক্টিভ বা সক্রিয় উপাদান। তো এখান থেকে প্রশ্নটা কিন্তু এমন হয় যে তোমরা হচ্ছে সক্রিয় উপাদান বলতে কি বুঝো এবং কেন বলা হয়। তাহলে কেন বলা হয় সেক্ষেত্রে আমি যদি আবার একটু সংক্ষেপে বলি, সেক্ষেত্রে কি আরেকবার বলি তাহলে, যে এই যে জলবায়ু বা ক্লাইমেট, এরা হচ্ছে জীবজগৎ, এরা সক্রিয় উপাদান বলার কারণ হচ্ছে এরা মৃত্তিকা গঠনে উৎস বস্তুর উপরের জন্য সরাসরি শক্তি সরবরাহ করে এবং এরা নিজেরাই ক্রিয়াশীল, এরা হচ্ছে নিজেরাই কাজ করে থাকে। এবং এই যে এরা যে কাজ করছে, এদের যে প্রভাবটা আমরা কিন্তু চোখে দেখতে পাচ্ছি, আমাদের চোখে ধরা পড়ছে এবং আমরা সহজে কি বুঝতে পারছি। আর তাছাড়া এরা যে কাজ করছে, এদের কাজ করার জন্য অন্য নিয়ামকগুলোর মানে কি সহায়তা সরাসরি লাগছে না। অর্থাৎ নিষ্ক্রিয় যে উপাদান আছে 3টা, তাদের সরাসরি সহায়তা লাগছে না, তাদের উপর নির্ভরশীল নয়। তাহলে যে এই মৃত্তিকা গঠনের জন্য এরাই হচ্ছে মূল শক্তি। এরা যদি না থাকে, তাপমাত্রা শিলা, তাহলে হচ্ছে কি যে তাপমাত্রা এবং হচ্ছে বৃষ্টিপাত ও জীবজগৎ, তাহলে কিন্তু শিলা খনিজ ভাঙবে না বা মৃত্তিকায় পরিণত হওয়ার কোনো সুযোগ থাকে না। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের এদেরকে কেন বলা হচ্ছে অ্যাক্টিভ ফ্যাক্টর। এবার চলে আসি আমরা প্যাসিভ ফ্যাক্টরে বা পরোক্ষ উপাদান। তো প্যাসিভ ফ্যাক্টর কি? যে এই যে এদের উপাদানগুলো আছে, প্যারেন্ট ম্যাটেরিয়াল, তারপর হচ্ছে তোমার টোপোগ্রাফি এবং টাইম, এরা কি হচ্ছে যে এই যে উপাদানের এই উপস্থিতিগুলো আছে, এরা যদিও অনিবার্য, তারপরেও কি এদের প্রভাবটা কিন্তু অত্যাবশ্যকীয় নয়।
এই জন্য এদেরকে নিষ্ক্রিয় উপাদান বলা হয়ে থাকে। তো নিষ্ক্রিয় উপাদানগুলো কি? প্যারেন্ট ম্যাটেরিয়াল, টোপোগ্রাফি এবং টাইপ। তো এই সকল উপাদান যারা পেডোলজিস্ট মানে যারা মৃত্তিকা নিয়ে কাজ করে তাদেরকে সাধারণত কি বলেছে যে এই যে প্যারেন্ট ম্যাটেরিয়াল বা উৎস বস্তু এদেরকে মৃত্তিকার একেবারে কি যেখান থেকে হচ্ছে প্যারেন্ট ম্যাটেরিয়ালটা যেখান থেকে মৃত্তিকার সৃষ্টি হয় সেইখানে তাকে চিহ্নিত করেছে এবং এটা হচ্ছে কি মৃত্তিকা প্রোফাইলের সর্বনিম্ন একটা স্তর। তো এই স্তরের বস্তু হতেই হচ্ছে মৃত্তিকা গঠন হয়ে থাকে। তাহলে দেখা যাচ্ছে যে মৃত্তিকা গঠনে যে এই যে উৎস বস্তুটা আছে অর্থাৎ মূল দ্রব্য বা যে সয়েল মাস আমরা দেখলাম যে সয়েলের যেটা ভরটা, তো এরা কি হচ্ছে যেটা উৎস হিসেবে কাজ করছে কিন্তু সরাসরি কিন্তু মৃত্তিকা না। তো এদেরকে আমরা কি নিষ্ক্রিয় উপাদান বলে থাকি। আর এই যে ভূসংস্থান এটা হচ্ছে আমরা জানি যে মৃত্তিকার কি উঁচু নিচু ঢাল যে সেই অবস্থাটা। তো এই ভূপৃষ্ঠের বিভিন্ন অবস্থান অর্থাৎ যেমন পাহাড়ের পাদদেশ বা উঁচু ভূমি বা নিম্নভূমি সেখানে বিভিন্ন ধরনের কি হয় মূল দ্রব্য তৈরি হয়। মূল দ্রব্য মানে যেখান থেকে মৃত্তিকার সৃষ্টি হবে যা একসময় মৃত্তিকায় পরিণত হয়ে থাকে। তো এদের কি হচ্ছে যে ভূসংস্থান এর ক্ষেত্রে মানে সরাসরি প্রভাব ফেলছে না, এই জন্য এটাকে কি নিষ্ক্রিয় উপাদান। আর এই যে মৃত্তিকার মূলদ্রব্য বা উপাদান এরা হচ্ছে মৃত্তিকা হতে দীর্ঘ সময়ের প্রয়োজন নেয়। কিসের? দীর্ঘ সময় বা টাইমের প্রয়োজন হয়ে থাকে। এটা কয়েকশো বছর থেকে কয়েক হাজার বছর ধরে এই শিলা খনিজের অবক্ষয়ের মাধ্যমে এই মূল দ্রব্য তৈরি হয় বা উৎস বস্তু তৈরি হয়ে থাকে। কাজেই আমরা কি বলবো যে এই সময় মৃত্তিকার মূল দ্রব্য সরবরাহ করতে সাহায্য করলেও এরা কি মৃত্তিকা গঠনে সরাসরি কোনো শক্তি দিচ্ছে না, শক্তি সরবরাহ করছে না। তাই আমরা এদেরকে কি বলি? পরোক্ষ বা নিষ্ক্রিয় উপাদান। তাহলে তোমরা অ্যাক্টিভ এবং প্যাসিভ ফ্যাক্টর সম্পর্কে আশা করছি বুঝতে পেরেছো। এখন চলে আসি আমরা ইফেক্টস অফ ক্লাইমেট অন সয়েল ফরমেশন। তো এইখানে তোমাদের একটা বড় কোশ্চেন কিন্তু প্রায় থাকবে যে মৃত্তিকা গঠনে জলবায়ুর ভূমিকা আলোচনা করো। জলবায়ুর ভূমিকা আলোচনা করো অথবা জীবজগতের আলোচনা বা এই যে পাঁচটা নিয়ামকের আলোচনাগুলো খুব আলাদাভাবে থাকে 10 মার্কসের জন্য। তাহলে আর যদি সম্পূর্ণভাবেই থাকে যে সরাসরি ইফেক্টস অফ তোমার হচ্ছে গিয়ে ফ্যাক্টর, তাহলে সেক্ষেত্রে অল্প অল্প করে যে যতটুকু বললাম ততটুকু লিখলেই হবে। তো এখন আমরা বিস্তারিত আলোচনায় চলে আসবো এই ক্লাইমেট বা জলবায়ু। তা আমি খুব বেসিক জিনিসগুলো বলবো, তোমরা বই অনেক সুন্দরভাবে উপস্থাপন করা আছে সেখান থেকে দেখে নিবে। তো চলে আসি ক্লাইমেট। এই ক্লাইমেটকে দুটি উপাদান রয়েছে, রেইনফল বা ময়েশ্চার এবং টেম্পারেচার বা তাপমাত্রা। তাহলে এই যে এদের ভূমিকাটা কিভাবে হয় সেক্ষেত্রে আমরা যদি আলোচনায় চলে আসি, প্রথমে চলে আসি আমরা রেইনফল বা কি বৃষ্টিপাত। তো মৃত্তিকা গঠনে এই বৃষ্টিপাত এবং তাপমাত্রা এখানে যে জলবায়ু আমরা দুইটাকে মিলে আমরা জলবায়ু বলবো। তো এই বৃষ্টিপাত খুবই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে এই বৃষ্টিপাতের হ্রাস বৃদ্ধির কারণে কিন্তু এই পৃথিবীটাকে দুটো আলাদা অঞ্চলে বিভক্ত করা হয়েছে, শুষ্ক অঞ্চল এবং কি আর্দ্র অঞ্চল। তো সাধারণত আমরা জানি শুষ্ক অঞ্চলে বৃষ্টিপাত কম হবে এবং আর্দ্র অঞ্চলে বৃষ্টিপাত বেশি হয়। বৃষ্টিপাতের এই পার্থক্যের জন্যই কি শুষ্ক অঞ্চলে উদ্ভিদ কম জন্মে, আর্দ্র অঞ্চলে উদ্ভিদ বেশি জন্মে। আর এই ক্ষেত্রে দেখা যায় যে শুষ্ক যে অঞ্চল আছে সেখানে মৃত্তিকা গঠনের কাজ খুবই ধীরে ঘটে, কিন্তু আর্দ্র অঞ্চলে কিন্তু মৃত্তিকা গঠনের কাজ খুবই দ্রুত ঘটে। তাহলে এই ক্ষেত্রে বৃষ্টিপাত কিভাবে ভূমিকা রাখছে সেই দিকে আমরা একটু তাকাই। তো আমরা জানি বৃষ্টিপাত যে মৃত্তিকার পানিতে যে লবণ থাকে সে ক্যালসিয়াম, তারপর যে সোডিয়াম, পটাশিয়াম বিভিন্ন লবণগুলো থাকে সেগুলোকে দ্রবীভূত করতে সাহায্য করে বৃষ্টিপাত। তাছাড়া উদ্ভিদের বৃদ্ধিতেও সাহায্য করে, এছাড়া অণুজীবের বৃদ্ধিতে সাহায্য করে। আর সবচেয়ে বড় যেটা সেটা হচ্ছে মৃত্তিকায় যে গাছের পাতা হোক বা যেই কোনো বিয়োজন হোক, যেই কোনো জৈব পদার্থ বিয়োজনে বা সংযোজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই বৃষ্টিপাত। তাছাড়া এই বৃষ্টিপাতের মাধ্যমে মৃত্তিকার একটা অংশ অন্য একটা অংশে কি হয়, অন্য একটা অংশে তোমার হচ্ছে কি এরকম মানে স্থানান্তর হয়, ট্রান্সফরমেশন হয়ে থাকে। আবার যখন ধরো পানি বা বৃষ্টিপাতটা যখন কি হবে ঠান্ডা হয়ে জমে যায়, তখন আমরা জানি যে কোনো জিনিস যখন ঠান্ডা হয় এটা আয়তনে বৃদ্ধি পায় ভলিউমটা। তখন এই ভলিউম বৃদ্ধির কারণে কি হয়, শিলার উপরে যখন শিলার কোনো ফাঁকা বা খণ্ড এর মধ্যে যখন পানি চলে যায়, এটা যখন ঠান্ডা হয় তখন কি হয়, যখন এটা শিলার উপর একটা চাপ সৃষ্টি করে, বরফ হয়ে একটা চাপ সৃষ্টি করে এই পানিটা শিলাসমূহের ভিতরে যে রাসায়নিক উপাদানগুলো আছে সেখানে বিক্রিয়া করে তাদেরকে ভাঙতে সাহায্য করে বা বিচূর্ণীকরণে সাহায্য করে থাকে এই রেইনফল বা বৃষ্টিপাত।
তো এই জন্য কি যে বৃষ্টিপাত যখন নাকি বৃষ্টিপাত কাজ করবে মৃত্তিকার ইসের উপর, তখন কিন্তু যে অন্যান্য সমীকরণগুলো আছে সেগুলো ধ্রুব হিসেবে কাজ করবে। তাহলে এই হচ্ছে রেইনফল, এবং এই বৃষ্টিপাত বৃদ্ধি বা কমের সাথে আমাদের মৃত্তিকার কয়েকটি বিষয়ের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। তো সেই সম্পর্কগুলো আমি নামগুলো বলছি আর শুধু কারণটা বলছি। তো প্রথমেই হচ্ছে এই বৃষ্টিপাতের সাথে মৃত্তিকা প্রোফাইল উন্নয়নের সম্পর্ক। তো মৃত্তিকা প্রোফাইল উন্নয়নের সাথে বৃষ্টিপাতের যে সম্পর্কটা, সেটা হচ্ছে যে আমরা আগেই দেখলাম পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ বিভিন্ন হয়ে থাকে, এবং এই বৃষ্টিপাতের কারণে মৃত্তিকার পানির যে পার্কুলেশন বা ইনফিল্ট্রেশন অথবা যে লিচিং প্রক্রিয়াগুলো আছে আমরা যে পড়ে আসছি, সেই লিচিং প্রক্রিয়া বৃষ্টিপাতের পরিমাণের উপর নির্ভর করে যে কী পরিমাণ বৃষ্টি হচ্ছে। তো মরু অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত অল্প হয়, অল্প হওয়ার কারণে এই ইনফিল্ট্রেশন, পার্কুলেশন এবং লিচিংটা কিন্তু কম হয়ে থাকে। ফলে যে মৃত্তিকার যে সোলাম আছে, সেই সোলামের মধ্যে যে দ্রবণীয় লবণগুলো আছে, সোডিয়াম ক্লোরাইড বা সোডিয়াম সালফেট, সেগুলো কি হয়, সেগুলো হচ্ছে জমা হয়। কারণ হচ্ছে শুষ্ক অঞ্চলে তোমার কম বৃষ্টিপাতের কারণে সেগুলো ধুয়ে যেতে পারে না, সেখানে লবণ জমা হচ্ছে। এই বৃষ্টিপাত বৃদ্ধির সঙ্গে সঙ্গে যখন বৃষ্টিপাত বেশি হবে, তাহলে আমার এই অনুস্রবণ বা পার্কুলেশন এবং চুইশন বৃদ্ধি পাবে, এবং যে দ্রবণীয় লবণগুলো আছে তার চলাচলটা অনেক বেশি বেড়ে যাবে। ফলে সেই ক্ষেত্রে আমার মৃত্তিকা গঠন প্রক্রিয়াগুলো খুব দ্রুত ঘটবে এবং উন্নত হরাজন সৃষ্টি হবে। তাহলে এক কথায় আমরা বলতে পারি বৃষ্টিপাত হচ্ছে যদি বেশি হয়, সেক্ষেত্রে আমার মৃত্তিকা প্রোফাইলের হরাজনের কি হবে, উন্নয়ন হবে। এবার চলে আসি আমরা মৃত্তিকার জৈব পদার্থ ধারণ এবং আর্দ্রতার মধ্যে সম্পর্ক বা বৃষ্টিপাতের সম্পর্ক। তাহলে এটা আমরা মানে সোজা কথা যে বৃষ্টিপাত যদি বাড়ে, তাহলে গাছপালার পরিমাণ অবশ্যই বৃদ্ধি পাবে। আবার গাছপালার পাতা যখন ঝরবে, সেই ক্ষেত্রে আবার অণুজীবের কার্যাবলীও বৃদ্ধি পাবে বৃষ্টিপাতের জন্য। তাহলে অটোমেটিক মৃত্তিকার জৈব পদার্থের সংযোজনটা, ধারণ ক্ষমতাটাও বৃদ্ধি পাবে বৃষ্টিপাতের কারণে। এরপরে চলে আসি মৃত্তিকার মোট নাইট্রোজেনের সাথে বৃষ্টিপাতের সম্পর্ক। তো বৃষ্টিবহুল অঞ্চলে গাছপালা যেহেতু বেশি থাকে, সেইখানে অধিক পরিমাণ যেহেতু জৈব পদার্থ থাকবে, তাহলে সেই জৈব পদার্থ থেকে আমার কি হবে, আমার জৈব নাইট্রোজেন এবং অজৈব নাইট্রোজেন দুইটাই মুক্ত হবে। তার মানে আমি বুঝতে পারছি বৃষ্টিপাত হওয়ার সাথে সাথে আমার কি হবে, এই নাইট্রোজেন এবং জৈব পদার্থের পরিমাণ হচ্ছে বৃদ্ধি পাবে। এরপরে চলে আসি মৃত্তিকার পিএইচ এবং বৃষ্টিপাতের সম্পর্ক। তো বৃষ্টিপাত এই ক্ষেত্রে একটু উল্টা, এক্ষেত্রে কি পিএইচ বাড়বে না কমবে, আমরা সেটা একটু খেয়াল করি। যে বৃষ্টিপাত যখন বৃদ্ধি পাবে, তখন খনিজ থেকে ক্ষারীয় ক্যাটায়নগুলো মুক্ত হয়ে যাবে। ফলে কি হবে, ওইখানে এসে আমার হাইড্রোজেন আয়ন দখল করবে। বৃষ্টিপাতের সাথে কি হবে, ক্ষারীয় উপাদানগুলো যখন দখল করবে, হাইড্রোজেন আয়ন দখল করবে, তখন এটা এখানে অটোমেটিক পিএইচ এর মানটা আমার কমে যাবে। আর পিএইচ এর মানটা যদি কমে যায়, সেখানে অম্লত্ব বৃদ্ধি পায়, তাহলে পিএইচ হচ্ছে গিয়ে বৃদ্ধি পাবে। তারপরে চলে আসি আমরা বৃষ্টিপাতের সাথে কর্দম কণার যে সম্পর্ক। তো কর্দম কণা যে বৃষ্টিপাত বৃদ্ধির সাথে সাথে অবক্ষয় প্রক্রিয়া মানে ক্ষয় প্রক্রিয়াগুলো বাড়তে থাকবে, এবং পদার্থের চলাচলও প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে। আর সোজা কথা বোঝা যায় যে বৃষ্টিপাত যত বেশি হবে, সেগুলো বিগলিত হয়ে কর্দম কণার পরিমাণ বৃদ্ধি পাবে। তাহলে বৃষ্টিপাতের সাথে কর্দম কণা বৃদ্ধি পাবে। এরপরে চলে আসি আমরা কার্বনেটের ক্ষেত্রে বৃষ্টিপাতের সাথে সম্পর্ক। তো কার্বনেট বৃষ্টিপাত যদি বেশি হয়, সেই ক্ষেত্রে তোমার হচ্ছে ইনফিল্ট্রেশন এবং চুইশরণ, এই কারণে মৃত্তিকার যে উপরিভাগে যে তোমার হচ্ছে কার্বনেট থাকবে, সেগুলো কিন্তু জমা হতে পারবে না। তাহলে বৃষ্টিপাত যেখানে হবে, সেখানে এগুলো জমা হবে না, কিন্তু বৃষ্টিপাত কম হলে মৃত্তিকার উপরিভাগে কার্বনেট জমা হয়ে একটা কার্বনেটের লেয়ার সৃষ্টি হবে। ঠিক আছে, এবার হচ্ছে খনিজ পদার্থের সাথে তোমার হচ্ছে বৃষ্টিপাতের সম্পর্ক। তো আসলে ঘুরে ফিরে সব একই কথা। তো এই মরু অঞ্চলের যেহেতু মৃত্তিকা যে দ্রবণীয় পদার্থ আছে, অর্থাৎ সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এগুলোর পরিমাণটা বেশি থাকে। ফলে যখন অবক্ষয় হয়, এর যে উৎপন্ন দ্রব্যসমূহ আছে, এগুলো কি হয়, যে বৃষ্টিপাতের অভাবে সেগুলো এক স্থান থেকে আরেক স্থানে যেতে পারে না। ফলে অটোমেটিক সেখানে কি হয়, লবণের পরিমাণ বৃদ্ধি পায়। কিন্তু আর্দ্র অঞ্চলে এ ধরনের ক্ষারীয় উপাদান কম থাকে, যেটা আমরা এর আগেও পড়ে আসছি। তো এখানে দেখলাম যে আমার বৃষ্টিপাত দ্বারা আমার এই খনিজের উপাদানগুলো কি হচ্ছে, প্রভাবিত হচ্ছে। আর সংযুতি সৃষ্টি বা এরকম যে আরো বৈশিষ্ট্যগুলো আছে, তো ম্যাক্সিমামই হচ্ছে আমার কি বৃষ্টিপাতের সাথে এগুলোর উন্নয়ন ঘটে। তো এই হচ্ছে আমার মোটামুটি বৃষ্টিপাতের ইফেক্ট ক্লাইমেটের উপর। এবার চলে আসি টেম্পারেচার। তো টেম্পারেচার আর বৃষ্টিপাত সেম একই। তোমার হচ্ছে টেম্পারেচার বৃদ্ধির সাথে সাথে এই বৃষ্টিপাতেরও সাথে যেই সম্পর্কগুলো এতক্ষণ আলোচনা করলাম, যে বৈশিষ্ট্যগুলো আলোচনা করলাম, মৃত্তিকার প্রোফাইল, নাইট্রোজেন, কার্বন, তারপর বিভিন্ন পরিমাণগুলো, সেগুলো মোটামুটি সম্পর্ক এক, তবে দুই একটা ক্ষেত্রে যে আলাদা, সেই আলাদা বৈশিষ্ট্যগুলি আমি বলবো। তো টেম্পারেচার বা তাপমাত্রা,
এটাও কি হয়, এটাও মৃত্তিকার গঠনকে বিভিন্নভাবে প্রভাবিত করে থাকে। তো বিজ্ঞানী ব্যান্ডহফ যে পরীক্ষা করে দেখেছে যে তোমার প্রায় 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধিতে মৃত্তিকার রাসায়নিক বিক্রিয়া 2 থেকে 3 গুণ বৃদ্ধি পায়। তাহলে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পেলে আমার রাসায়নিক বিক্রিয়া 2 থেকে 3 গুণ বৃদ্ধি পাবে। এবং হচ্ছে তোমার যেখানে হচ্ছে তোমার বৃষ্টিপাত যেরকম যে এলাকায় বেশি হলে এই বিভিন্ন যে সম্পর্কগুলো বৃদ্ধি পায়, ঠিক তেমনিভাবে যখন তাপমাত্রার পরিমাণ বেশি হয় সাথে হচ্ছে বৃষ্টিপাতও কাজ করে, তখন এই বিক্রিয়ার পরিমাণ অনেক বেশি বেড়ে যায়, অণুজীবের কার্যাবলী বেড়ে যায় এবং অনেক দ্রুত খনিজ ক্ষয় হতে থাকে, অনেক দ্রুত খনিজ ক্ষয় হতে থাকে। এবং এই খনিজ ক্ষয় হওয়ার ফলে যে সম্পর্কগুলো সেগুলো হচ্ছে কি, যে অবক্ষয়ের মাত্রা। তো অবক্ষয় মানে ক্ষয় হওয়ার মাত্রাটা। তো আমরা সাধারণত যদি ওই একই কথা, যে তাপমাত্রা যদি মরু অঞ্চলে কি হয়, যে বৃষ্টিপাত কম কিন্তু তাপমাত্রাটা বেশি। তাহলে ঠান্ডা যে নাতিশীতোষ্ণমণ্ডল অঞ্চল আছে, সেখানে মৃত্তিকার যে সোলাম আছে, সেই মৃত্তিকার সোলামটা হচ্ছে তোমার কয়েক সেন্টিমিটার থেকে 1 মিটার পর্যন্ত কি ভারী হয়। আর গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে কি হয়, এই তাপমাত্রার এই অবক্ষয় প্রক্রিয়া মোটামুটি তোমার কয়েক মিটার থেকে 40 মিটার গভীরতা পর্যন্ত যেও এই অবক্ষয় প্রক্রিয়া ঘটাতে পারে। তাহলে মরু অঞ্চলে কি হচ্ছে, মরু অঞ্চলে কিন্তু বেশি একটা করতে পারছে না, কয়েক সেন্টিমিটার থেকে মাত্র 1 সেন্টিমিটার পর্যন্ত তাপমাত্রাটা যাচ্ছে। আর আমাদের আর্দ্র বা গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলগুলোতে কয়েক মিটার থেকে 40 মিটার পর্যন্ত যে এই অবক্ষয় প্রক্রিয়াকে টেম্পারেচার কি করছে, প্রভাব ফেলছে। এরপরে চলে আসি আমরা ক্ষারীয় উপাদান চূয়ীকরণ। ক্ষারীয় উপাদান চূয়ীকরণ রেইনফলে যেটা বলে আসছি একই, যে অধিক বৃষ্টিপাত এবং অধিক সময় যদি উচ্চ তাপমাত্রা থাকে, সেই ক্ষেত্রে ক্ষারীয় উপাদানগুলো সম্পূর্ণভাবে দূরীভূত হয়ে নিচে চলে যায়। এইবার যে আলাদা বিষয়টা আছে সেটা আমরা একটু দেখি, যে নাইট্রোজেন এবং জৈব পদার্থের পরিমাণটা তাপমাত্রা বৃদ্ধির ফলে বাড়ে না কমে। নাইট্রোজেন এবং জৈব পদার্থের পরিমাণ কি হয়, যে এই তাপমাত্রা গাছপালার প্রভাবকে যেমন প্রভাবিত করে, তো বৃষ্টিপাত কি হয়, বৃষ্টিপাত এই নাইট্রোজেন জৈব পদার্থকে তোমার মাটিতে সংযোজন করে। কিন্তু যখন তাপমাত্রা অনেক বেশি থাকে এবং তোমার হচ্ছে বৃষ্টিপাতও বেশি থাকবে, তখন যে একটা এলাকায় একই ধরনের গাছপালা বা গাছপালার পরিমাণটা কীরকম বা গাছপালার ধরনটা কীরকম, এর উপর এই নিয়ামকগুলো কাজ করে থাকে। তো যদি যেই এলাকাতে একই ধরনের গাছপালা থাকে, সেইখানে তোমার থার্মোফিলিক অণুজীব, তোমরা হচ্ছে মাইক্রোবায়োলজিতে পড়ে থাকবে থার্মোফিলিক অণুজীব মানে কত তাপমাত্রায় কোন অণুজীব কাজ করতে পারে, তো সেই অণুজীবের সংখ্যা কিন্তু বৃদ্ধি পায়। তো এই বার্ষিক তাপমাত্রার পরিমাণ বৃদ্ধির সাথে সাথে মৃত্তিকায় এই জৈব পদার্থগুলো তাপমাত্রার কারণে এত বেশি বিয়োজিত হয়, যার ফলে কি হয়, যে তোমার হচ্ছে আর মানে মুক্ত হওয়ার সম্ভাবনা থাকে না। তখন সেগুলো কি হয়, সেগুলো হচ্ছে হিউমাসে পরিণত হয়ে যায়, একদম মাটি হয়ে যায়। মানে অবক্ষয় প্রক্রিয়া এত হয় যে একেবারে জৈব পদার্থগুলো মাটির সাথে মিশে যায়, হিউমাসে পরিণত হয়ে যায়, যার ফলে জৈব পদার্থ বা নাইট্রোজেনের পরিমাণটা কমে যায়। তাহলে এটা কিন্তু আমরা ব্যতিক্রম দেখলাম, যে এখানে আমার জৈব পদার্থ এবং নাইট্রোজেন পরিমাণটা কমে যাবে। এবার হচ্ছে কার্বন নাইট্রোজেন রেশিও। তো কার্বন নাইট্রোজেন রেশিও ওই একই কথা, যে যখন তাপমাত্রা অনেক বেশি বৃদ্ধি পাবে, তখন অনেক জৈব পদার্থের বিয়োজন হবে, বিয়োজন হওয়ার ফলে সেই কার্বন মুক্ত হয়ে কার্বন ডাই অক্সাইড হয়ে যাবে, সেটা বায়ুর সাথে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড হয়ে বায়ুমণ্ডলে মিশে যাবে নাইট্রোজেন। তার মানে কার্বন এবং নাইট্রোজেনের অনুপাতটা কমতে থাকবে। তাহলে এই দুইটা হচ্ছে তাপমাত্রা বৃদ্ধির সাথে কি হবে, কমবে। আর কর্দমের পরিমাণ হচ্ছে বাড়বে, কারণ হচ্ছে তোমার হচ্ছে একই সাথে যখন তাপমাত্রা এবং বৃষ্টিপাত কাজ করবে, তখন হচ্ছে তোমার শিলা খনিজ দ্রুত ক্ষয় হয়ে তোমার হচ্ছে কি কর্দমের পরিমাণটা অনেক বেড়ে যাবে। আর আরেকটা হচ্ছে যেটা তাপমাত্রার সাথে কর্দম বা সিলিকাস সেসকোয়েক্সাইড যে আছে, সেটার একটা সম্পর্ক আছে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আসলে মানে অবক্ষয় প্রক্রিয়া আর কি। তো যখন নাকি এই অবক্ষয় প্রক্রিয়াটা অনেক বেশি হয়, তাপমাত্রা বৃদ্ধির সাথে অবক্ষয় প্রক্রিয়া বেশি হয়, তখন প্রাথমিক যে খনিজগুলো আছে, অর্থাৎ যে খনিজগুলো অনেক বেশি রেজিস্ট্যান্ট বা প্রতিরোধী, সেগুলো এই অবক্ষয় প্রক্রিয়ার মাধ্যমে মাধ্যমিক খনিজে পরিণত হয়ে থাকে এবং পরবর্তীতে প্রচুর পরিমাণে আয়রন এবং অ্যালুমিনিয়াম অক্সাইডে মানে তোমার পরিণত হয়, যাকে বলে আমরা সেসকীয় অক্সাইড, কি সেসকীয় অক্সাইড। এবং এটা পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বিভিন্ন মানে মৃত্তিকা বুঝে, তোমার আবহাওয়া বুঝে এটা ভিন্ন হতে পারে। তো মোটামুটি এই হচ্ছে আমার বেসিক জিনিসটা তোমাদেরকে আমি ধরিয়ে দিলাম, এবং বই অনেক সুন্দর করে দেওয়া আছে, তোমরা একটু পড়লেই বুঝতে পারবে এবং এখান থেকে কিন্তু কোশ্চেন তোমাদের হয়েই থাকে। তো এই হচ্ছে আমার আজকে মোটামুটি আলোচনা। তো তারপর সবাই ভালো থাকো, তোমাদের জন্য দোয়া করছি, আমার জন্য দোয়া করবে, এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকে আমার লাইভ আলোচনা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।